প্রথমত তো এটা তোমার থেকে জানতে চাই যে তোমার নিজস্ব যে পার্সোনাল স্টোরিটা আছে, যে তোমাকে কি ইন্সপায়ার করলো যাতে তুমি নকশাল আন্দোলনে ঝাঁপ দিলে, এবং সেই সময়ে এই যে আমরা এত লেখা বা এত গল্প থেকে জানতে পারি যে এত এত শিক্ষার্থীরা আহ, মানে সবাই একসাথে এই আন্দোলনে এসে ঝাঁপ দিল, পুরো সেই সময়কার ইয়ুথকে এমন কি ইন্সপায়ার করলো বা এমন কি রসদ দিল যে হচ্ছে যে তারা এই আন্দোলনে নিজের প্রাণ চুকি রেখে তারা হচ্ছে নামলেন? দেখো, ব্যাপারটা হচ্ছে, একটু খুলেই বলি। 1947 সালে দেশ তথাকথিত স্বাধীনতা লাভ করে। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু প্রথমেই একটা যেন বুকে চোট এলো, সেটা হচ্ছে দেশটা দ্বিখণ্ডিত হলো, বিভক্ত হলো। যাই হোক, সে আঘাত সামলে মানুষ উঠে দাঁড়াতে চেয়েছিল। তারা ভেবেছিল যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং জীবনে বাঁচার অন্যান্য যে দিকগুলো, খাদ্য, গৃহ ইত্যাদি, এই সমস্যার অন্তত ন্যূনতম সমাধান এই সরকারটি করতে পারবে। প্রথমে তো কংগ্রেসের হাতে ক্ষমতা হস্তান্তরিত হলো। তারপরে 52 সালে প্রথম নির্বাচন হলো। সেই নির্বাচনে মজা হচ্ছে, প্রথম কেরালায় কমিউনিস্ট সরকার তৈরি হলো। আর আসছি পাশাপাশি, আর এদিকে গোটা দেশ জুড়ে একটা মানুষ খুব চঞ্চল, একটা কিছু পেতে চাইছে। কিন্তু মানুষের একটা তখন, আর তো কেউ নেই সেরকম, তখন কংগ্রেসের ওপর একটা আশা ভরসা আছে। সেই জায়গা থেকে, আর জওহরলাল নেহরুর ব্যক্তিগত ক্যারিশমাও ছিল, এই জায়গা থেকে কংগ্রেসই সারা দেশ জুড়ে ক্ষমতায় আসে। কিন্তু এদেশের যে কমিউনিস্ট বিপ্লবীরা, তারা এর আগে স্বাধীনতার, যাকে বলছি আমরা, তার আগ দিয়ে যে তেলেঙ্গানা বিপ্লব চলছিল, তেলেঙ্গানা আন্দোলন, তাকে তো ভয়ঙ্করভাবে ক্রাশ করে জওহরলালের আর্মি গিয়ে, এবং পার্টি একরকম সারেন্ডার করতে বাধ্য হয়। তো তারপরেই তারা ইলেকশনে আসে। কিন্তু পার্টি তখন কনস্টিটিউশনাল ওয়েতেই যাচ্ছিল। তা সত্ত্বেও ওরা গোলযোগ সৃষ্টি করে এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম শুরু হয়েছে বলে সরকারটাকে ভেঙে দিল। এটা খুব ভালোভাবে প্রমাণ করলো যে ওরা নিজেরা কি। শুধু তাই না, 1947 ইটসেলফ কলকাতা একটা মিছিল যাচ্ছিল, সেটা ছিল মহিলাদের মিছিল। সেটা সেই ঘটনা, ওই যে নামগুলো মনে পড়ছে না। রাসবিহারী ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় তাদের 5 জনকে গুলি করে মারে পুলিশ। তাদের দাবি ছিল যে তেভাগা আন্দোলনে যাদেরকে বন্দি করে রেখেছে তাদেরকে ছাড়ো, মুক্তি দাও। এই ধ্বনি স্লোগান দিতে দিতে যাচ্ছিল। বিধান রায়ের সরকার তাদেরকে গুলি করে মারল। এতটাই তারা গণতন্ত্রের মুখোশ পরে এতটাই নিষ্ঠুর এবং কমিউনিজমের কি একদম কট্টর বিরোধী। তো এর আগে তেভাগা আন্দোলন হয়েছে আমাদের রাজ্যে। তেভাগা আন্দোলন এটা খুব বেশ শক্তিশালী জায়গায় পৌঁছে গেছিল এবং কার্যত সরকারকে মেনে নিতে বাধ্য করে যে 3 ভাগ ফসলের 2 ভাগ পাবে, 1 ভাগ কৃষক, 1 ভাগ মালিক, আরেক ভাগ হচ্ছে তোমার এই যারাই বাছাই করতে গিয়ে যেটুকু যায়। তো না, সরি, পরে যেটা বলছি, এখন 3 ভাগের দাবি
মেনে নেওয়া সত্ত্বেও মেনে নেওয়া হলেও বাস্তবে কিন্তু হচ্ছিল না। কৃষক দুভাগ পাচ্ছিল না। এই দুভাগ বলছি, যে এক ভাগ যেটা বলা হচ্ছে এটা, আর ওই মাঝের যে অংশটা সেটাও কার্যত কৃষকেরই গোলায় উঠবে কৃষকের, এই খামারে উঠবে কৃষকের, সেখানে ঝাড়াই বাছাই হবে, সেখান থেকে ভাগাভাগিটা হবে, এটা ঠিক ছিল। কিন্তু হলো না। ওই জোরদারের খামারই যাবে, সেখানে জোরদারের মানে নানা রকম দুর্নীতি, ওজন টোজন করার সময় সেসব চলে। মোট কথা কৃষককে ঠকানোটা এবং কম ধান দেওয়া এই সমস্ত চলতে লাগলো। আর ছিল আকাঙ্ক্ষা, যেটা কংগ্রেস ব্রিটিশ আমল থেকেই তাদের কৃষি নীতিতে দাবি করেছিল, যে আমরা কৃষকদের হাতে জমি দেব। যে সমস্ত উদ্বৃত্ত জমি আছে, প্রচুর উদ্বৃত্ত জমি ছিল, খাস ল্যান্ড, সেগুলো সরকারের কথা ছিল দেবার ভূমিহীনদের এবং ভূমিহীন কৃষক এবং ক্ষেত মজুরদের হাতে। কিন্তু সেসব কিচ্ছু হলো না। তাই এতে হলো কি, এর আগে তেভাগার সময় থেকেই যে কমিউনিস্ট আন্দোলন চলছিল তার রেশ তো রয়েছে। তখন কমিউনিস্ট আন্দোলন কৃষকের জমির দাবিতে আন্দোলন শুরু করলো, যে যত উদ্বৃত্ত জমি আছে, এবং দেখা যাচ্ছে যে এক একজন জোরদারের হাতে প্রচুর জমি, প্রচুর হাজার হাজার বিঘা, আর ওদিকে বহু বহু হাজার হাজার ক্ষেত মজুর, ভূমিহীন কৃষক, নিঃস্ব একদম। তা দাবি চললো, এগুলো দাবি নিয়ে আন্দোলন চললো, কিন্তু সরকার খুব একটা কিছু করে উঠছে না। তার ফলে যেটা হলো সেটা হচ্ছে জোরদার ঘেরাও, জোরদারের সঙ্গে নানা রকম কনফ্রন্টেশন হতে লাগলো, এগুলো কিন্তু চলতে লাগলো। আর পাশাপাশি নির্বাচনী আন্দোলন, নির্বাচনী সংগ্রামও চলতে লাগলো। এখন যাই হোক, আর খুব বেশি বিস্তৃত না করে বলছি যে এই পটভূমিকায় একটা সময় পার্টির মধ্যে ভাঙন এলো। ভাঙনটা হলো 1964-তে অফিসিয়ালি, যদিও 62-তেই কার্যত পার্টি ভাগ হয়ে গেছে। এবং এই 64 সালে যেটা অফিসিয়ালি হলো, সিপিআই থেকে বেরিয়ে সিপিআইএম হলো। এই অংশটা সিপিআইয়ের মধ্যে যে সংশোধনবাদী নেতৃত্ব, তাদেরকে অস্বীকার করে নতুন পার্টি গড়ে তুলল। কিন্তু তার প্রথম থেকেই থেকে গেল দুর্বলতা। তাদের নির্বাচনমুখী ঝোঁক এবং আন্দোলনকে কম গুরুত্ব দেওয়া, নির্বাচনটাই যেন অধিক গুরুত্বপূর্ণ, এরকম হয়ে গেল। এই নিয়ে পার্টির মধ্যে চলল, লড়াই চলতে লাগলো। পার্টির মধ্যে দুটো অংশ, একটা অংশ বলেছে না, এখন বেশি লড়াই আন্দোলন করা যাবে না। আর একটা অংশ বলতে লাগলো যে লড়াই আন্দোলন করেই তো আমাদের অর্জন করতে হবে, এমনি এমনি তো হয় না, ও বুঝিয়ে দেবে না আমাদেরকে। ভেতরে ভেতর দুটো অংশ। খুব আশা ছিল এই থেকে, তখন বলা হতো এটা বিপ্লবী অংশ, সিপিআইএমকে পার্টির বিপ্লবী অংশ, ওটা সংশোধনবাদী অংশ। এই বিপ্লবী অংশটাও দেখতে পেলাম আমরা যে ক্রমশ ধীরে ধীরে এক ধরনের সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে লাগলো। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ, নেতৃত্বের একটা অংশের মধ্যে অসন্তোষ, তারা তাদের মতো করে ভেতরে কাজ চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের কাজ চালাতে গিয়ে ঊর্ধ্বতন নেতৃত্বের মুখোমুখি হচ্ছেন, তোমরা এসব কেন করছো। যাই হোক, এই অবস্থা চলতে চলতে 1966 নাগাদ ভয়ঙ্কর খাদ্য সমস্যা হয়। তো সেই সময় তোমার 1960-এর দশকেই এক জায়গায় 60 নাগাদই শুরু, ওই সময় বোধহয় 1959-এ এক বিরাট মানে খাদ্য আন্দোলনের একটা মিছিল, খাদ্যের জন্য মিছিল, ভোগ মিছিল বেরোবে।
কৃষকদের বের হয়, এবং সেটা কলকাতার রাজপথে যখন যায় নিরস্ত্র কৃষকদেরকে গুলি করে করে মারা হয়। 81 জন কৃষককে কলকাতার রাজপথে গুলি করে হত্যা করে আমাদের বিধানবাবু, মহান বিধানচন্দ্র রায়। আরও অনেক কীর্তি আছে তার, যাই হোক। তো এই যে 81 জন কৃষককে হত্যা করলো, এর একটা বিরাট প্রতিক্রিয়া হয়। এবং কমিউনিস্ট আন্দোলনে তখনও কিন্তু ভাঙন হয়নি, সাথে ভাঙন হয়নি। কমিউনিস্ট আন্দোলনে মানে একটা বড় শক্তি, তারা বোঝে যে লড়াকু শক্তি, যে লড়াই আদায় করতে হবে, এদের কাছ থেকে আশা করার মতো কিছু নেই। ইতিমধ্যে 62-তে চীন যুদ্ধ হলো, চীনের সাথে ভারতের হলো, একটা যুদ্ধ হয়। আর তারপরে 64-তে পার্টি ভাগ বলেছে সে কথা। এবারে এইরকম পটভূমিতে 67 সালে নকশালবাড়িতে একটা বড় কৃষক আন্দোলন ঘটে। সেই কৃষক আন্দোলন, সেখানকার কৃষক এবং চা শ্রমিকদের যৌথ লড়াই ছিল সেটা। চা শ্রমিকদের মধ্যে এই বিপ্লবী কমিউনিস্ট কর্মীরা, তারা দীর্ঘদিন ধরে কাজকর্ম চালিয়ে যাচ্ছে, তাদের অনেকগুলো আন্দোলন তারা পরিচালিত করেছে, আর কৃষকদের আন্দোলন তো আছেই। তো যেটা বলছিলাম, শিলিগুড়ি মহকুমা কৃষক সমিতি, আচ্ছা, শিলিগুড়ি মহকুমা কৃষক সমিতির যে নকশালবাড়ি কমিটি, তার নেতৃত্বে সেখানে আন্দোলন শুরু হয়। এবং আন্দোলন শুরু হওয়া মানে যোদ্ধাদের যে ব্যাপক প্রচুর সব জমি, ইতিমধ্যে আন্দোলনের চাপে কিন্তু সিলিংও গৃহীত হয়েছে, জমির ঊর্ধ্বসীমা গৃহীত হয়েছে। কিন্তু কোথায় সেই ঊর্ধ্বসীমা মানছে না। কৃষকরা যদি ঊর্ধ্বসীমার বাইরে কিছু জমি দখল করে নেয়, পুলিশ এসে পিটিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। সরকার আর পুলিশ একই দিকে দাঁড়িয়ে আছে, সরকার আর পুলিশ বলছি, যোদ্ধার আর সরকার একই দিকে দাঁড়িয়ে আছে। তারা কেউ কিছু করবে না গরিব মানুষের, গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য, কৃষকদের জন্য। এটা বোঝা গেল। এখন সেই বোধ থেকে এরা শুরু করলো ব্যাপক আন্দোলন, প্রস্তুতি নিয়ে জমি দখল করতে শুরু করলো। ওরা তাদের লেঠেল বাহিনী নিয়ে, তাদের সমস্ত শক্তি নিয়ে, পুলিশ নিয়ে কৃষকদের বাধা দিতে লাগলো। ফলে যা হয়, সংঘর্ষ বেড়ে গেল। এবং একটা জায়গায় কৃষকদের ওপর অত্যাচার হওয়ার ফলে কৃষকরা রুখে দাঁড়ায়, এবং মানে যোদ্ধাদের বাড়িকে ঘিরে পুলিশ ছিল, কৃষকরা ছিল, আর সেখানে পুলিশ আসে। তারপরে যাই হোক, সংঘর্ষ বাধে এবং একজন পুলিশ অফিসার নিহত হয় তীরের ঘায়ে। তারপরে পুলিশ তো পালায় ভয়ে, তারপরে বিশাল পুলিশ বাহিনী এসে ভয়ঙ্কর অত্যাচার করে। একটা স্পটে 9 জন কৃষক রমণীকে হত্যা করে, আর তার সঙ্গে একটি শিশু আর একজন পুরুষ, মোট 11 জন। তো এইটাই বলা যায় নকশালবাড়ি আন্দোলনের সূচনা বিন্দু। যাই হোক, আমি আর এই আন্দোলনের বিস্তারে যাচ্ছি না। আমি বলছি আমরা যুব ছাত্ররা কীভাবে আকৃষ্ট হই। তো সেই সময় আমাদের রাজ্যে কমিউনিস্ট শক্তি বলতে কিন্তু এই বিপ্লবী শক্তিটাই বোঝাতো মূলত। কেননা যারা 62-র নির্বাচনে গেল, 67-তেও নির্বাচনে গেল, তাদেরকে ওই জনগণের মধ্যে যে অংশটা কমিউনিস্টদের পক্ষে ছিল, তারা কিন্তু ক্রমশ ওদের সম্বন্ধে মোহমুক্ত হতে লাগলো, এবং এই অংশটার দিকে তাকিয়ে থাকলো আশা নিয়ে। তো সেই সময় নকশালবাড়ির আন্দোলন ছড়িয়ে পড়ছে। একটুখানি বলি, প্রথমে তৈরি হলো নকশালবাড়ির আন্দোলনের শুরু হওয়ার পরই তৈরি হলো নকশালবাড়ি সংগ্রাম সহায়ক কমিটি। সেই সহায়ক কমিটি সারা রাজ্যেই তার ডালপালা বিস্তৃত হলো। খুব ভালো আন্দোলন চলছিল।
তারপরে তারপরে তৈরি হলো অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন অফ কমিউনিস্ট রেভলিউশনারিজ, সারা AICCCR, সারা ভারত কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি। সেই কমিটির নেতৃত্বে আন্দোলন চলতে লাগলো, খুব সাড়া পড়ল, সারা দেশ জুড়ে ভীষণ সাড়া পড়ল। তো ওই সময় আমাদের এখানে যুব ছাত্র চঞ্চল হয়ে উঠল, কেননা যখনই কোথাও এই ধরনের মানে বৈপ্লবিক কার্যকলাপ শুরু হয়, চিরকাল সব দেশে সব সময় দেখা যায় যে যুব ছাত্ররা তারা অস্থির হয়ে ওঠে, তারা চুপচাপ বয়ে বয়ে মুখ বুজে বসে থাকতে পারে না। তাদের মধ্যে আগুয়ান অংশটা তারা এইদিকে চলে আসে, আকৃষ্ট হয়ে চলে আসে। তাই হলো, দেখা গেল যে সবচাইতে আগুয়ান ছাত্ররা যাদবপুর, প্রেসিডেন্সি এবং অন্যান্য সমস্ত এই যে তোমার সেন্ট জেভিয়ার্স না, সেন্ট পলস, বিভিন্ন সব স্কটিশ চার্চ, মেয়েদের কলেজগুলো থেকেও অল্প অল্প করে, বিশেষ করে মানে আমাদের কম পরিচিত যে সমস্ত কম বিখ্যাত কলেজগুলো থেকে মেয়েরা বেশি এসেছিল। যাই হোক, যুব ছাত্রদের মধ্যে একটা দারুণ আলোড়ন শুরু হলো, তারা সব যোগ দিতে লাগলো। তো তারা যে প্রথমেই একেবারে মানে লড়াইয়ে নেমে গেল তা না, তাদেরকে কিছু এই শহুরে কিছু কাজ দেওয়া হলো, এইগুলো করো তোমরা। তা করতে গিয়ে যথারীতি কিছু বাড়াবাড়ি হলো, বাড়াবাড়ি হয়, হ্যাঁ বাড়াবাড়ি হলো, যদিও সেগুলো সমর্থনের কথা নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে, ইতিহাসের বাস্তবতা হচ্ছে এগুলো হয়, আর সেগুলো আবার নেতৃত্ব সামলেও নেয়। সেগুলো এক দুটো উদাহরণ দাও। কি? এই যে বাড়াবাড়ি যেগুলো, হ্যাঁ, ওই স্কুল কলেজ পোড়ানো, হ্যাঁ। তারপরে মূর্তি ভাঙা, লাইব্রেরি পোড়ানো, বা কী বলে ল্যাবরেটরি ভেঙে দেওয়া, এই সমস্ত মানে উটকোপাটকা কিছু হলো। আমার নিজের কথা যদি বলতে হয়, আমি একটু পরে এসেছি, আমি জয়েন করেছি 1970। আমার বেশ কিছু বন্ধু তারা ইতিমধ্যে যোগ দেয়, আর তার একটা প্রভাব আমার উপর পড়েছিল। আমি বন্ধুদের কাছ থেকে, আচ্ছা আমি ব্যক্তিগতভাবে কিন্তু ছিলাম একেবারে উল্টো দিকে, আমি RSSের কর্মী ছিলাম, হ্যাঁ, খুব নিষ্ঠাবান কর্মী। যাই হোক, RSSের সঙ্গে আমার তার কিছুদিন আগে থেকেই, মানে এখানে আসার নকশালপন্থী আন্দোলনে যোগ দেওয়ার কিছুদিন আগে থেকেই আমার একটা ঝামেলা চলছিল। ঝামেলা তার আগেও বহুবার হয়েছে, মূলত সাম্প্রদায়িকতার প্রশ্ন। তো এই যে শেষের দিকে যে ঝামেলাটা, সেটা খুব তীব্র হতে লাগলো। তো একটা সময় আমি বেরিয়ে এলাম ওদের খপ্পর থেকে, আর তখন এদেরকে, এই বন্ধুদেরকে বললাম যে তোদের কি কাগজপত্র আছে আমাকে দে, আমি পড়বো, পড়াশোনা করবো। তো ওরা কিছু বইপত্র দেয়, আমার ক্লাসমেট যারা ছিল তাদের কাছ থেকে নেই, এবং আমি সামান্যই লেখাপড়া করেছিলাম, তখন বুঝতেও পারতাম না কমিউনিস্টদের ভাষা। আমি তো উল্টো শিবিরের, এদের যে ভাষা, তার টার্মিনোলজিগুলো ঠিক কী বলতে চায় বুঝতে পারতাম না। তো আমি বুঝলাম যে এইভাবে হবে না, ওদের সঙ্গে যোগ দিতে হবে, তা নইলে ঠিক বোঝা যাবে না, কাজে যোগ না দিলে বুঝতে পারবো না। তো মূলত সেই জায়গা থেকে আমি বললাম চল তোর সঙ্গে যোগ দেবো। তো যাই হোক, আস্তে আস্তে যুক্ত হলাম। এখন আমাদের শহরে যুব ছাত্রদেরও কিছু কিছু গেরিলা অ্যাকশানে পার্টিসিপেট করতে হতো, আমরা করতাম। তো মানে তখন আমাদের এমন একটা সময়, এমন একটা মানে আজকে বসে বোঝাই যাবে না, একটা অদ্ভুত সময়, যে সময় নিজের জন্য কাজ করবো, নিজের জন্য বেঁচে থাকবো, এরকম একটা যেন অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায়। আজকে যদি দেখা যায় যে কেউ যদি শুধু পড়াশোনা করছে
যে তাকে তার বন্ধুরা যা ব্যান্টার করতো, যা বিদ্রুপ করতো, তুই কী রে, তুই কেরিয়ার করছিস, তুই বিপ্লব করবি না, তুই পার্টি করবি না, মানে তা সে খুব লজ্জায় পড়ে যেত। এই ছিল অ্যাটমসফিয়ার। তো যাই হোক, আর আমি তো একদম উল্টোপাল্টা কথা বলতাম যেখানে সেখানে, মাও সেতুংয়ের নামে, পার্টির নামে, সবার নামে। তো যাই হোক, আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে আমিও গেরিলা অ্যাকশানে যুক্ত হলাম, কয়েকটা গেরিলা অ্যাকশান সাকসেসফুলি করলাম, তারপরে আরেকটাতে ধরা পড়ে গেলাম, তারপর জেল টেল হলো, সে অন্য চ্যাপ্টার। আর এইটাও আমার একটা প্রশ্ন ছিল যে তুমি নিজেও কোনো কেরিলা অ্যাকশনে যুক্ত ছিলে কি না, এবং সেটার এক্সপিরিয়েন্স বা সেইটা কি নিয়ে, সেইটা কি খানিকটা শুনতে পারি? হ্যাঁ, কমরেড চারু মজুমদার তখন একটার পর একটা বিবৃতি দিচ্ছেন, এবং প্রত্যেকটা বিবৃতি চাবুকের মতো এসে পড়ছে আমাদের উপরে। তো একটা বিবৃতি ছিল, প্রতিক্রিয়াশীলদের হাত থেকে অস্ত্র কেড়ে নাও এবং কৃষকের গেরিলা দলকে সশস্ত্র করো। এটা আমাদেরকে খুব আলোড়িত করলো। তার কিছুদিন পরে আর একটা এলো, কমরেড ভুলে যান আত্মরক্ষার কথা, এই যুগ আত্মত্যাগের যুগ, বিশ্বের মুক্তির যুগ। এটা মানে আমরা খুব হয়ে উঠতাম, মানে শরীরের রক্ত আমাদের লাফাতে লাফাতে ছুটত। তো যাই হোক, আমরাও কৃষকের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সব ঘটনা ঘটাতে লাগলাম। আমি ব্যক্তিগতভাবে আচ্ছা বলেই ফেলি, সেটা হচ্ছে যে একটা কমলাবাড়ি হাট নামে একটা হাট আছে। আমি মালদা থেকে রায়গঞ্জে পড়তে যাই, কেননা আমি ফিজিক্স অনার্স পড়বো, মালদায় ফিজিক্স অনার্স তখন খোলেনি, সেই জন্যে নিয়ারেস্ট কলেজ হিসেবে রায়গঞ্জে যাই, সেইখানেই ভর্তি হই। আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত গুড বয়, তারপরে সেকেন্ড ইয়ারের শেষের দিকে আমি ব্যাড বয় হলাম আর কি। আর তারপরে থার্ড ইয়ারে তো নামটা আছে, ক্লাসেও যেতাম না, কিছুই, পড়াশোনার সঙ্গে সম্পর্ক চুকে গেল। তো আমরা ওখানে রায়গঞ্জের পাশে কমলাবাড়ি নামে একটা জায়গা ছিল, সেখানে একটা বিরাট হাট বসত। সেই হাটে কয়েকজন আর্মড গার্ড, পুলিশ, তারা ঘোরাফেরা করতো, সব ঠিকঠাক আছে কিনা, কেউ গোলমাল করছে কিনা সমস্ত। তো ঠিক করা হলো, ওখানেই অ্যাকশন হলো, ওদের হাত থেকে রাইফেল কেড়ে নেওয়া হলো। এবং রাইফেল কেড়ে নিতে গেলে অনিবার্যভাবে যেটা হয়, ওরা তো কিছুতেই দেবে না, তখন ওদের উপর অস্ত্র চালাতেই হয়। তো আহত বা নিহত করেই নিতে হয়। খুব কঠিন, খুব নিষ্ঠুর কাজ, বিপ্লবের কাজ। যাই হোক, আমরা কমলাবাড়ি হাটে সেদিন সেই আমাদের যে টার্গেট তাদেরকে পেলাম না, ফিরে এলাম। ফিরে এসে তারপরে কি করা যায়, তারপরে ঠিক হলো, মানে আমার দিক থেকে বলছি, মানে আমি যেটার সাথে যুক্ত হলাম, তো ঠিক হলো যে ওখানে সেন্ট্রাল ব্যাংক, তখনকার ব্যাংকগুলো ছোট্ট ছোট্ট, এখনকার বিশাল আয়তনের যে ব্যাংক হয়েছে সেসব না, ছোট ছোট জায়গা, অল্প ক্রেতা অল্প গ্রাহক তাদের। তো শিলিগুড়ি মোড় থেকে অনেকটা ভেতরের দিকে সেন্ট্রাল ব্যাংক, ওই মোহনবাটি এলাকায়, আর গলির মুখেই সেন্ট্রাল ব্যাংক ছিল। সেই ব্যাংকে একজন গার্ড থাকে, তার হাতে একটা বন্দুক থাকে, চলো ওইটাই কেড়ে নেবো। কেড়ে নেওয়াটাই আমাদের শুধু উদ্দেশ্য ছিল। তো সেই অনুযায়ী প্রোগ্রাম করে যাওয়া হলো, ফিরে আসতে হলো, কারণ গার্ড সেদিন আসেনি। তাহলে পরদিন করতে হবে। এই পরদিন করতে গিয়ে তার গার্ডের ইয়েটা কেড়ে নেওয়া হলো। তাহলে
এই লোকগুলোর তো চাকরি চলে যাবে ফলে তারা তো প্রাণপণে বাধা দেবে, আর আমাদেরও নিতে হবে। তখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো নিয়ে গিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে তার চোখে দিয়ে কাজ সারলাম, এবং আমরা অনেকেই ছিলাম, কিন্তু ওই অ্যাকশনের মধ্যে দিয়ে একটু ছাড়াছাড়ি হয়ে গেল। আমরা 3 জন হয়ে পড়লাম, আর তার মধ্যে অস্ত্র বলতে আমার হাতে চারু মজুমদারের ছিল যে দূর থেকে অস্ত্র দিয়ে শত্রুকে হত্যা করা, এটা নয়, দেশীয় অস্ত্র দিয়ে কাছে থেকে আঘাত করতে হবে, তাতে নাকি শ্রেণী ঘৃণার প্রকাশ বেশি হবে। কমরেড, খতম মানে খুন নয়, শ্রেণী ঘৃণার চরম প্রকাশ, এবং শ্রেণী ঘৃণা না থাকলে বিপ্লবী হওয়া যায় না। যাই হোক, আমাদের কার্য মানে আমাদের সঙ্গে একজন ছিল যার নাম জগন্নাথ দাস, জগবন্ধু দাস। তার হাতে ছিল একটা মাত্র পাইপ গান, তাতে একটা দানা, আমরা দানা বলতাম, একটা টোটা ভর্তি, আর সেটা আর একটা ছিল পকেটে। একটা ফায়ার করলে আবার ওটাকে খুলে তারপরে একটা ভর্তি করে, সে অনেক সময়ের ব্যাপার। আর আমার হাতে ছিল একটা ড্যাগার, আর তৃতীয় জন, তার হাতে কিছুই ছিল না। তো যাই হোক, আমরা সেই বন্দুক নিয়ে ছুটলাম, পালিয়ে যাচ্ছি। আমরা রাস্তা মানে বাইপাস আছে একটা রায়গঞ্জের, কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত একটা বাইপাস। সেই বাইপাসটা পেরোলে এই গ্রাম। আমরা বাইপাস পেরিয়ে, ঘটনা ঘটছে কিন্তু একবারে বেলা 11টা নাগাদ। লোকজন সব দেখছে, তাকিয়ে হই হই করে ভিড় জমে আছে। আমরা পালাচ্ছি, আর লোকজনও ওই রাস্তা ধরে আমাদেরকে ফলো করছে। ওই তো দেখতে পাচ্ছি, এই মাঝে মাঝে দেখতে পাচ্ছি, আমরা মাঝে মাঝে পাট গাছের আড়ালে চলে যাচ্ছি। এসব করতে আমরা বন্দুকটা একসময় বন্দুক নিয়ে যাওয়াটা সুবিধাজনক হচ্ছে না, তখন একটা পুকুরের মধ্যে জায়গাটা মার্ক করে আমরা ঢুকিয়ে দিলাম, আর ছুটলাম। অনেক জায়গায় গ্রামের লোকজন ধরছে আমাদের, কী ব্যাপার। তো আমরা যেটা ভুল করলাম সেটা হচ্ছে, আমাদের নির্দেশ ছিল যে সেইখানেই দাঁড়িয়ে জনগণকে রাজনীতিটা দাও, কিন্তু সেই করতে করতে এদিকে পুলিশ তারা করেছে। আমাদের সময় ছিল না, আমরা ভাবলাম সময় হবে না, উল্টো মানে জনগণকে যদি আমরা বোঝাতে না পারি তাহলে উল্টো ফল হবে। আমরা তখন বললাম এই ডাকাতটা সব করেছে, আমরাও ধরতে বেরিয়েছি, পুলিশ আসছে। এসব করে পেরিয়ে গেলাম, গিয়ে একটা জায়গায় একটা জায়গা পর্যন্ত দৌড়ে এসেছি, তারপরে কিছুটা ফাঁকা জায়গা, তারপরে রোডটা পেরিয়ে গেলে রেল লাইনটা টপকে গেলেই শহরে ঢুকে যায়, আর পুলিশ কিছু করতে পারে না। তা আমরা এমনি হাঁপিয়েও আছি খুব, আর ওই অতটা দূরত্ব যেতে যেতে পুলিশ হয়তো চলে আসবে, এই ভেবে পাট গাছের ভেতরে ঢুকে পড়লাম, পাট খেতে ঢুকে পড়লাম। তারপরে পুলিশ বাহিনী এবং গ্রামের কিছু লোকজন ছুটে এলো। তারা, পুলিশ তো দেখছি হতাশা প্রকাশ করলো যে আর ধরা গেল না, নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। কিন্তু একজন গ্রাম্য বুড়ো, সে আলে এসে বসে রহিত মানুষ, তারপরে সঙ্গে সঙ্গে চারিদিকে ঘিরে ধরলো পুলিশ এবং জনতা। পুলিশরা আমাদেরকে বলছে হ্যান্ডস আপ, আর আমাদের হাতে যে ছিল একখানা, যার কাছে ছিল, সে দাঁড়িয়ে উঠে হ্যান্ডস আপ বলে দিয়েছে। পরে শুনেছিলাম কোর্টে যখন সাক্ষ্য দিতে এসেছিল, সেই পুলিশ অফিসার খুব দক্ষ পুলিশ অফিসার হিসেবে নাম করেছিল, অশ্বিনী পাঠক। অশ্বিনী পাঠক না, সরি, অশ্বিনী পাঠকই, সে বলছে আমার কানের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে। যাই হোক, ওরা ঝাঁকে গুলি করতে লাগলো। তখন এই অবস্থায় আমরা যত কিছুই করার রইল না, যে দাঁড়িয়ে গুলি করেছিল তার তো তলপেট এবং থাই ঝাইঝা করে দিল। তারপরে যে ছিল
সেও দাঁড়িয়ে উঠেছিল তার ঠাই, আর আমি শুয়ে শুয়ে ক্রলিং করে একটু সরে গিয়েছিলাম। মাথায় একটা বাঁশের বাড়ি খেলাম, খেয়ে আমি দেখলাম কিছু করার নেই, আমি অজ্ঞান হয়ে যাওয়ার ভান করলাম, আমি কিন্তু অজ্ঞান হয়নি, অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে পড়ে থাকলাম। তারপরে আমাদেরকে তো বস্তার মতো করে ছুঁড়ে ছুঁড়ে ওদের গাড়িতে ফেলে দিল, দিয়ে যাই হোক পরে আমাদেরকে মানে ওখান থেকে নিয়ে সোজা হাসপাতালে গেল, টেনে টেনে গুলিগুলো ওই অবস্থাতেই বের করলো, কোনো অ্যানেস্থেসিয়া নেই, কিছু নেই, স্বাভাবিক ওরা বের করে দিল, দিয়ে মানে সঙ্গে সঙ্গে কিছু বেরোলো আর পরে কিছু বেরোয়। আমাদেরকে নিয়ে গেল মানে সেই হাসপাতালেরই একটা কেবিনে আমাদের তিনজনকে রাখলো, কিন্তু পুরো ভয় পাচ্ছিল যে শহর থেকে অ্যাটাক আসতে পারে, আমাদেরকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। আমাদের ক্ষমতা সম্বন্ধে পুলিশ মহলে একটু বেশি ছিল, ধারণা ছিল। তো যাই হোক আমাদেরকে তার দুদিন পরেই না একদিন পরেই আমাদেরকে পাঠিয়ে দিল জেলে। আমরা তখন খুব আহত, ওই অবস্থা আমাদের জেলে পাঠিয়ে দিল। জেলে নিয়ে গিয়ে সোজা জেল হাসপাতালে ঢুকিয়ে দিল। জেল হাসপাতাল বলতে কিছুই না, যাই হোক। আচ্ছা, তারপরে এটা একটা অ্যাকশান, হ্যাঁ, এটা আমার শেষ অ্যাকশান। তার আগে শিলিগুড়ি মোড়ে আমরা পুলিশের ওখানে দুজন পুলিশ আর রাইফেলধারী পুলিশ, তাদের হাত থেকে রাইফেলটা কেড়ে নেব, নিয়ে গ্রামে পৌঁছবো, কৃষকদের হাতে তুলে দেবো। একদম ভালো পরিকল্পনা মতো ঠিকঠাক সমস্ত কিছু হয়ে গেল, গ্রামে পৌঁছেও গেল, এবং যে গ্রামে পৌঁছলো সেখানে আমাদের ভালো বেশ আছে কৃষকদের। আর একটা হয়েছিল, সেটা হচ্ছে যে বাঙালবাড়ি নামে একটা, কালিয়াগঞ্জে যাওয়ার একটু আগে রাধিকাপুরের আগে বাঙালবাড়ি নামে একটা স্টেশন আছে, তার পাশেই একটা হাট আছে ছোটোখাটো। সেইখানে একজন দারোগা, বোধ হয় বাঙালবাড়ির ওসি, তিনি সেদিন আসবেন এই খবরটা ছিল। তো এলো, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর উনি এলেন এবং বাজার করতে লাগলেন। তাকে ঘিরে ধরে হত্যা করা হলো এবং তার ইয়েটা ছিনিয়ে নেওয়া হলো, অস্ত্রটা। তো মূলত এই তিনটে বড় অ্যাকশানেই আমি ছিলাম। এছাড়া ছোটোখাটো কিছু, যেমন ধরো ছাপানোর জন্য কোনো প্রেস রাজি হবে না, বুঝি তাদেরও খুব আমাদের হাতে পায়ে ধরতে থাকে। তো যাই হোক, কোনোরকম আমরাও রাজি করাই কোনো প্রেসকে যে আপনার কোনো ক্ষতি হবে না, কনভিন্স করি। এইগুলো মানে এই সমস্ত ছোটোখাটো কাজ কিছু আছে, সেগুলো বাদ দাও। এই ছিল আমাদের অ্যাকশানের বা আমার ব্যক্তিগত অ্যাকশানের গল্প। আমি তো ওই ধরা পড়ে জেলে চলে যাই বললাম, আর ফিরে আসি, মানে এটা জেলে যাই আমি 71-এর 22শে জুলাই, আর ফিরে আসি 74-এর 28শে নভেম্বর। ইতিমধ্যে রায়গঞ্জ জেল, বালুরঘাট জেল, সেখান থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, আবার বালুরঘাট জেল, এই সমস্ত কয়েকবার হয়ে তারপরে ছাড়া পাই। তুমি তোমার বক্তব্যে উল্লেখ করলে যে এই চারু মজুমদারের যে একের পর এক বয়ান, মানে যে স্লোগানগুলো আসছে, আমার লিফলেট, হ্যাঁ, আমার মানে যেটা বলার ছিল সেরকমই নানান মানে কোডগুলো চেয়ারম্যানের, যে এরকম মানে আমাকে মানে নিজেকেও খুবই অস্থির করে। যেমন হচ্ছে যে উনি এটা এক জায়গায় বলেছিলেন যে যে স্বপ্ন দেখে না এবং স্বপ্ন দেখাতে পারে না সে হচ্ছে আসল বিপ্লবী নয়। তো এইরকম মানে কোডগুলো, মানে এটা মানে আমি পার্সোনালিও আমার নিজের মধ্যে খুবই সে মানে মানে একটা অস্থিরতা ক্রিয়েট করে, যে হচ্ছে আমি যে মানে ছাত্র সংগঠনের মধ্যে অ্যাক্টিভিটি করছি, ছাত্রদেরকে অর্গানাইজ করার একটা অ্যাটেম্প্ট নিচ্ছি, সেখানে সফল হচ্ছে না, মানে স্বপ্ন দেখানোর যে কাজটা সেটা খানিকটা দূর অবধি হচ্ছে, কিন্তু ওভারঅল হচ্ছে এখানে হতাশাটা অনেক বেশি, যে আমি সঠিকভাবে মানে সক্ষম হচ্ছে, অনেক জায়গায় ফেল করছে, সাফল্যের হারটা কম।
হ্যাঁ, সাফল্যের হার তো অনেকটাই কম। হুম, তো আমার যেটা মানে মানে সেই বিষয়টা আমাকে একটা নিজেকে প্রশ্ন করায় যে হচ্ছে আমি আসলে সত্যিকারের বিপ্লবী কিনা। তো সেইটা নিয়ে আমার একটা অস্থিরতা মানে আমার মধ্যে থাকে। কিন্তু যেটা আমার প্রশ্ন ছিল যে আহ, যে এত মানে এইরকম যে শক্ত স্লোগান বা শক্ত শক্ত কোডগুলো যে কমিউনিকেট হচ্ছিল নিচুতলার কর্মীদের মধ্যে, তার সঙ্গে এই রকম স্লোগান যে হচ্ছে যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এগুলো পার্টির যারা হচ্ছে একদম কমিটেড লোকজন তাদের মধ্যে একটা মানে তাদেরকে রক্ত গরম করতে সক্ষম, তারা মানে সেই স্লোগানগুলো সক্ষম হচ্ছিল ঠিকই, কিন্তু যেটা সাপোর্টার বেস বলতে আমরা যা বুঝি বা সমাজের মধ্যে মিশে থাকা যে অ্যালাইরা, তারা কি সেখান থেকে আসতে মানে মানে এইসব স্লোগান থেকে মানে আস্তে আস্তে খানিকটা মানে আন্দোলনের সাথে কি একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে লাগলো, সেইটা নিয়ে একটা ব্যাখ্যা আচ্ছা। নেব। দেখো, প্রথমেই বলি যে বিপ্লবীকে এটা বুঝে নিতে হবে যে এটা সারা জীবনের ব্যাপার। এখানে কোনো শৌখিন লড়াইয়ের ব্যাপার নয় এটা। তো অনেক রকম কি বলে আশাব্যঞ্জক পরিস্থিতি, মানে উৎসাহ উদ্দীপনা থাকবে, যেরকম পরিস্থিতি যেমন আসবে, আবার তেমনি অনেক হতাশাজনক পরিস্থিতি আসবে। আমাদের সুবিধাটা হয়েছিল, আমরা যে পরিস্থিতিটা পেয়েছিলাম সেটা ছিল বিপ্লবের উত্তাপে হালকা তখন বয়ে চলেছে। সেই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে আমরা সহজে সাফল্য পেয়েছি অনেকটা তুলনামূলকভাবে। আর আজকে পরিস্থিতিটা ঠিক উল্টো। সারা বিশ্বজুড়ে, তখনও সারা বিশ্বজুড়ে একটা বৈপ্লবিক পরিস্থিতি, আজকেও সারা বিশ্বজুড়ে দক্ষিণপন্থীদের জয় জয়কার। কাজেই এখন কমিউনিজম সম্বন্ধে মানুষের মধ্যে একটা হতাশা, মার্ক্সবাদ, লেনিনবাদ, মাওসেতুং চিন্তাধারা ইত্যাদি সম্বন্ধে মানুষের আস্থার অভাব, এবং বিরাট একটা সেকশন তারা তো এগুলোকে মনে করে যেগুলো অর্থহীন, সব এগুলো কোনো অকেজো ব্যাপার, ক্ষতিকর ব্যাপার। তো কাজেই তোমাদের এই জায়গাটা বুঝে নিতে হবে যে পরিস্থিতি এরকম চলবে এখন দীর্ঘদিন, সহজে আর কিছু হচ্ছে না। এই পরিস্থিতিতে যে কঠিন এই পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, সেটাতে যদি পাশ করতে চাই ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে যে পার্টি, দেখো 1971 সালে পার্টি কংগ্রেস হয়। আচ্ছা, পার্টি প্রতিষ্ঠার পর, পার্টি প্রতিষ্ঠা হয় 69-এর 22 এপ্রিল, লেনিনের জন্মদিন ছিল। আর তার ঘোষণা হয় থেকে, তখন মনুমেন্ট বলা হতো, সেখানে চারু মজুমদার তো ছিলেনই, কানু সান্যাল এবং অন্যান্য নেতৃবর্গ চেয়ারে আছেন। কানু সান্যাল ঘোষণা করেন এবং গোটা মাঠ ভর্তি, মানে তখন অবধি অত বড় সমাবেশ দেখা যায়নি কোনো দিন কারুর, এবং সে সমাবেশ তো মানে টকবক করছে আর কি, সাংঘাতিক। মানে সেটাও হচ্ছে একেবারে গেরিলা কায়দায়, জানো, টাইম একটা দেওয়া হয়েছে, কোনো লোকজন নেই, লোকজন সব আশপাশে তেমন থাকে। তারপরে টাইম হতেই প্রত্যেক যেন একটা স্লোগান উঠলো, আর সব ফটাস করে বের করে, ফ্ল্যাগ বের করে সব দলে যেতে লাগলো, এরকম অদ্ভুত কায়দায় গেরিলা কায়দা। পুলিশ ভেবাচায় খেয়ে গেছে, আগে থেকে প্রস্তুত হয়ে আছে যে আসবে আর ধরবো, সেই সুযোগই পায়নি, এবং সেই জন্যই এরা সেইভাবে তৈরি হয়েছিল। 1970-এর মানে 1969-এরই 1 মে এটা ঘোষিত হলো। আর আমি বলছিলাম 1970-এ হলো পার্টি কংগ্রেস,
দেখো, এতদিন ছিল নকশালবাড়ি সংগ্রাম সহায়ক কমিটি, তারপরে হলো সমন্বয় কমিটি, সারা ভারত বিপ্লবীদের সমন্বয় কমিটি। আন্দোলন ভালোভাবেই চলছিল। এরপরে 1970 থেকে মানে পার্টি 1969 পার্টি গঠিত হলো। ওই সেই সময় থেকেই 1969 থেকেই পার্টি ফাংশন চলতে লাগলো এবং বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হতাহত এগুলো সব হতে লাগলো। এখন চারু মজুমদারের তেভাগা আন্দোলনে বিরাট ভূমিকা ছিল এবং সেই আন্দোলনে কৃষকের ওপর পুলিশের নিষ্ঠুরতা, অত্যাচার এগুলো উনি দেখেছেন, নিজেও জেলে গেছেন। কৃষকের ওপর নিপীড়ন এবং পুলিশের যে ভূমিকা, এটা তার উপরে ভীষণ দাগ কেটেছে। সেই জায়গা থেকে উনি আমি বলবো যে ব্যালেন্স হারিয়েছিলেন, এক ধরনের অতি বিপ্লবীপনতার মধ্যে দেখা দিয়েছিল। সেটা হচ্ছে যে কি হলো, 1971 পার্টি কংগ্রেস হলো, আবার হচ্ছে 71 তো পার্টি কংগ্রেস হলো। সেইখানে যে নীতিগুলো গৃহীত হলো, 1 নম্বর খতমের নীতি, শ্রেণীশত্রুকে খতম করতে হবে এবং তাদের হাত থেকে অস্ত্র নিতে হবে, কেড়ে নিতে হবে, সে তো আছেই। আর বলা হলো যে আমাদের কর্মীরা গ্রামাঞ্চলে, আর একটা কথা বলাই হয়নি যে আমরা কেন এরকম চঞ্চল হয়ে উঠেছিলাম ছাত্র অবস্থায়। চারুমজুমদার খোলাখুলি ডাক দিলেন, এখন আর পড়াশোনার সময় নয়, এখন স্কুল কলেজ ছেড়ে সব গ্রামে যাও। শ্রমিকদের কাছেও এই আহ্বান রাখলেন, যেটা অত্যন্ত ভুল ছিল। যাই হোক, তো ছাত্র যুবরা এই আহ্বানে পাগল হয়ে একদম সব গ্রামে ছুটতে লাগলো। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, ওদিকে তোমার যাদবপুর, শিবপুর, প্রেসিডেন্সি, দলে দলে সব গিয়েছে। তা যেটা বলছিলাম যে এই সময় শহরের যে যুব ছাত্ররা, তারা কি করবে, তারা অ্যাকশান করতে গিয়ে খুব স্কুল কলেজ পড়ালো, মূর্তি ভাঙলো, তারপরে ওই ল্যাবরেটরি, শহরেও পুলিশ হত্যা। বলা হয়েছিল যে পুলিশ হচ্ছে আমাদের শত্রু, পুলিশকে হত্যা করো, মানে অ্যানিহিলেশন, পুলিশ শ্রেণীশত্রুকে হত্যা করতে হবে। তো অনেক প্রশ্ন ছিল, অনেক জিজ্ঞাসা ছিল, উত্তর পেতাম না ঠিক মতো, অন্তত সন্তোষজনক উত্তর পেতাম না। কিন্তু তখন যেটা বলা হতো, দেখো এখন যুদ্ধের সময়, রাষ্ট্রের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। আমাদের পার্টি প্রথম থেকেই যুদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রের বিরুদ্ধে, এবং রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলছে। যখন যুদ্ধ চলে তখন এত প্রশ্ন করলে চলে না, এখন কমান্ডারের আদেশটাকে শিরোধার্য করে লড়ে যেতে হয়। তো এই করতে গিয়ে পার্টির মধ্যে প্রশ্ন করাটাই কার্যত বন্ধ হয়ে গেল, এবং বেশি প্রশ্ন করলে তাকে এক ধরনের নিন্দা, সংশোধনবাদী বলে চিহ্নিত করে দেওয়া, এই সমস্ত হলো। আর নীতি হিসেবে যেটা আরও হলো, সেটা হচ্ছে যে আমাদের যুবছাত্র যে মনীষীদের মূর্তি ভাঙছিল, সেটাকে একরকম সমর্থন করে দেওয়া হলো। বলা হলো যে সুশীতল রায়চৌধুরী একমাত্র যে ব্যক্তি যিনি সিপিএমের রাজ্য কমিটির সদস্য ছিলেন, যিনি পার্টিতে আসেন। আর কোনো রাজ্য কমিটির সদস্য বা উচ্চতর কমিটির কাউকে আমরা পাইনি। সুশীতল রায়চৌধুরী কিন্তু যুব ছাত্রদের এসব তাণ্ডব দেখে উনি প্রথম প্রতিবাদ করেন যে এগুলো ঠিক হচ্ছে না। তো পার্টি থেকে যেটা বলা হয় যে যুব ছাত্ররা এখন মানে বিপ্লবী উন্মাদনা তাদের মধ্যে রয়েছে। তারা ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে দেখেছে এই তথাকথিত মনীষী যারা, তারা কেউ মনীষী হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য নন। কারণ তারা সেই সময়ের যে প্রধান কাজ ছিল তাদের সময়, ব্রিটিশ বিরোধী লড়াই চালানো,
সেটা করেননি, সে এই সমস্ত মনীষীরা করেননি। কাজেই আজকে যুব ছাত্ররা যদি তাদেরকে হ্যাঁ করেননি মানে কি, তারা তাহলে কি করেছেন? তারা আসলে বুর্জোয়া বুদ্ধিজীবীর কাজ করেছেন। সেই সময় বুর্জোয়া বুদ্ধিজীবীর কাজ, এটা মানে আসলে লড়াইয়ের বিরুদ্ধেই যায়। অতএব যুব ছাত্ররা যদি এই উপলব্ধিতে পৌঁছে থাকে তাহলে আমাদের তাতে বাধা দেওয়ার কিছু নেই। আচ্ছা, সুশীতলদা আরেকটা কথাও বলেছিলেন যে তোমরা যে যে কথা বলা হচ্ছে যে ওরা হচ্ছে বুর্জোয়া বুদ্ধিজীবীর দল, তারা ব্রিটিশের সাথে সহযোগিতা করেছিল বা ব্রিটিশ বিরোধী কিছু করেনি, তাই তাদের মূর্তি ভাঙা যেতে পারে। এরা বুর্জোয়া বুদ্ধিজীবী, হ্যাঁ অনেককে বলা যায়, অনেকাংশে বলা যায়, কিন্তু তাই বলেই তাদেরকে মানে এইভাবে করা, মানে ডেনিগ্রেট করা উচিত না, অমর্যাদা। কেননা একদিকে সাম্রাজ্যবাদ, একদিকে জনগণ, মাঝখানে বুদ্ধিজীবীরা, তাদের তো একটা রোল থাকে, অনেকেরই ইতিবাচক ভূমিকা ছিল। তারপরে কথা উঠলো যে গ্রামে, চারুমুদের নির্দেশ ছিল গ্রামে যারা যাবে তারা থাকবে হচ্ছে ভূমিহীন কৃষকের ঘরে বা ক্ষেত মজুরের ঘরে, মধ্য কৃষকের ঘরেও না। এবং সেখানে গিয়ে তারা যা খায়, যেমনভাবে থাকে সেইভাবে থাকতে হবে, খাওয়া জুটুক না জুটুক একেবারে মানে সেইভাবে তাদের সাথে একাত্ম হতে হবে, বলা হলো, খুব জোর দেওয়া হলো একাত্ম হতে হবে। তো সেই চেষ্টাটা চলল। এখন সেই চেষ্টা কী বলছিলাম, হ্যাঁ, যে মানে শহুরে যে কমরেডরা গ্রামে গেলেন তারা সেই চেষ্টাটা চালাতে লাগলেন। কারণ মধ্য কৃষক না, তাদের কাছে যাওয়া যাবে না, কারণ তারাও বিপ্লবের মিত্র নয়। কমরেড সুশীতল রায়চৌধুরী বলেছিলেন যে এটা ভুল বিশ্লেষণ। হ্যাঁ, আমাদের লড়াইটা, বিপ্লবটা, আমরা বলছি জনগণতান্ত্রিক বিপ্লব। জনগণতান্ত্রিক বিপ্লবে কমরেড চেয়ারম্যান মাও দেখিয়েছেন যে শ্রমিক, কৃষক, পেতি বুর্জোয়া বা মাঝারি বুর্জোয়া এবং বুর্জোয়াদের নিচুতলার অংশটা, মানে দুর্বল বুর্জোয়ারা, এই চারটে শ্রেণী যুক্ত ফ্রন্ট হবে। আমাদের মূল শক্তি হচ্ছে কৃষক, শ্রমিক, তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ক্ষেত মজুর এবং ভূমিহীন কৃষক। এছাড়া মধ্য কৃষক, এরাও আমাদের বন্ধু, আর পেতি বুর্জোয়া শ্রেণী হিসেবে আমাদের বন্ধু। আমাদের লড়াইটা কি? অংশীদার বললেন যে আমাদের লড়াইটা হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সামন্তবাদের বিরুদ্ধে। সামন্ত প্রভুরা, তাদের বিরুদ্ধে তো লড়াই আছে, আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইটা, সেখানে শত্রু হচ্ছে বিগ বুর্জুয়াজি, হ্যাঁ, যারা সাম্রাজ্যবাদের সঙ্গে অ্যালায়েন্স করে দেশকে লুটপাট করছে, এর চরম শত্রু দেশে। কাজেই এই বিশ্লেষণে তো এরা শত্রু দাঁড়ায় না, পার্টি যাদেরকে শত্রু বলছে। অতএব আমরা তো এটা বলতে পারি না। তো দুঃখজনকভাবে তাকে এক ধরনের কম্প্রোমাইজিং বা কৃষক, মধ্যবিত্তদের পক্ষের লোক বলে কার্যত চিহ্নিত করে দেওয়া হলো, কোনো অফিসিয়ালি না। অবশ্য শেষ অবধি চারু মজুমদার সুশীতলবাবুর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু আমাদের অতি উৎসাহে উনি কণ্ঠস্বর হয়ে যান। যাই হোক, এবং পার্টির মধ্যে ডিবেটও শুরু হয়। কমরেড সত্যনারায়ণ সিং ডিবেট তোলেন, ওই একই রকম মোটামুটি, যে মধ্য কৃষকও আমাদের আর পেতি বুর্জোয়ারাও আমাদের মিত্র, আমরা তাদেরকে অহেতুক শত্রু করে তুলছি। হ্যাঁ, আমাদের একটা মিত্র শ্রেণীকে আমরা শত্রু করে তুলছি। তো তাকেও মধ্য কৃষকের
কৃষকের রাজনীতি করা, মধ্য কৃষকপন্থী এবং তার মানে সংশোধনবাদী এসব ছাপ পড়ল। আমাদের কাছে তখন এই লোকগুলো খুব অপছন্দের লোক হয়ে গেল। আর কিন্তু সত্যনারায়ণ সিংয়ের বিহারে বিরাট সংগঠন ছিল, খুব ভালো সংগঠন ছিল। তো এদিকে শ্রীকাকুলামে, মানে অন্ধ্রের শ্রীকাকুলামে আমাদের মেদিনীপুরে সন্তোষ রানার নেতৃত্বে বিরাট কৃষক আন্দোলন, হাজার হাজার কৃষকের আন্দোলন হয়। ওদিকে অন্ধ্রে হয়, তারপরে ইয়েতে পাঞ্জাবে হয়। হ্যাঁ, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ওই তেলেঙ্গানা এবং ইয়েতে আমাদের এখানে, বিশেষ করে মেদিনীপুরে, বীরভূমেও ভালো আন্দোলন, ভালো লড়াই হয়। পঞ্চাদ্রি কৃষ্ণমূর্তি, তার স্ত্রী নির্মলা কৃষ্ণমূর্তি, এরা শহীদ হন ওখানে। আরও অনেক শহীদ হন। এখানেও অত শহীদ হয় না, কিন্তু বিরাট পরিমাণ জমি ছিনিয়ে নেওয়া যায়, দখল করা যায়, শত্রুরা পিছু হটতে বাধ্য হয়। তো ঘটনা দেখতে পাচ্ছি আমরা যে খতম দিয়ে খুব একটা কাজ হচ্ছে না, বরং মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে। উল্টো যেখানে আমরা এই গণকার্যক্রম চালাচ্ছি সেখানে আমাদের লাভ হচ্ছে। এই নিয়ে পার্টির মধ্যে লেগে গেল। পার্টির মধ্যে ইতিমধ্যে মানে গুরুবাদ বলো বা ব্যক্তি পূজা বলো এত ভয়ঙ্করভাবে বেড়ে গেছিল, চারু মজুমদার যা বলবেন তাহাই সত্য, তার কোনো সমালোচনা করা চলবে না, কোনো প্রশ্ন চলবে না, সব প্রশ্নের ঊর্ধ্বে। এবং এই ব্যাপারটাকে আরও প্রমোট করেছেন আমাদের সরোজ দত্ত। তো এবং একটা সময় অসীম চ্যাটার্জিও অবশ্য পরে সরে যায়, পার্টি থেকে বেরিয়ে যায়, আবার নতুন সংগঠন গড়ে। যাই হোক, তুমি যেটা বলছিলে যে একটা অংশ সমাজ পার্টি থেকে দূরে সরে যায় কি না, অবশ্যই সরে যায়। যারা আমাদের খুব ভালো সমর্থক ছিল তারা অনেকেই একটা সময় বলে, কমরেড আসবেন না, আমরা ছেলেপিলে নিয়ে টিকতে পারছি না, আমাদের বাড়িতে তো এমনি পুলিশের আর আপনারা এলে তো জানমাল সব যাবে, আমাদের আসবেন না আপনাদের। খুবই দুঃখের সঙ্গে তারা আমাদের বিদায় দিয়েছে। শেল্টার নেই, আমরা ওই ভীষণ বিপজ্জনক অবস্থায় শেল্টারলেসভাবে ঘুরে বেড়াচ্ছি, ভাবা যায় না। অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এধার ওধার আত্মীয় স্বজনের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, নানা রকমভাবে ধরাও পড়েছে, ব্যাপক প্রচণ্ড নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়েছে পুলিশের হাতে, থানায়, জেলখানায়। এই তো তারপরে ক্রমশ ইন্দিরা গান্ধী এলেন এবং ইন্দিরা গান্ধীর ধূর্ত পলিসিগুলো আমাদেরকে, মানে জাতীয়তাবাদী পলিসি, যা কিনা একদিকে কী বলে ভূমি সংস্কার তার মতো করে তাদের ধরনে বুর্জোয়া ভূমি সংস্কার চালু করে দিল, আর ওদিকে বাংলাদেশ যুদ্ধে সাহায্য করতে এগিয়ে গেল, গিয়ে গোটা ভারতের জাতীয়তাবাদী শক্তিকে ক্যারি করে নিয়ে চলে গেল এবং গরিব মানুষকে মোটামুটি তাই। ফলে এই শক্তিটা একেবারে নিঃস্ব হয়ে গেল, মানে ফিশ আউট অফ ওয়াটার হয়ে গেল। সেই সময় তো মানে আজকে যেমন আমাদের কাছে ফোন আছে, কমিউনিকেশান, মানে এই যাতায়াতের এত সুবিধা আছে, এত বাস, ট্রেন, বাইক, এত কিছু, সেই সময় তো এত কিছুই নেই। তাহলে সেই সময় পার্টি হায়ারকিতে যে নানান কমিউনিকেশান বা নানান মানে বক্তব্য, সেইটা তাও আবার আন্ডারগ্রাউন্ড থাকা অবস্থাতে, এইটা সেই সময় কেমন করে সম্ভব হলো? এবং মানে সেটা দিয়ে যে এত বড় একটা নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক সে সময় ক্রিয়েট হয়েছিল, সেইটা নিয়ে একটু। হ্যাঁ, আমাদের কুরিয়ার ছিল একমাত্র ভরসা। চিঠি লিখে দাও, সেইটে কুরিয়ার গিয়ে পৌঁছে দেবে, এবং তাদের কাজ ছিল থ্যাঙ্কলেস জব এবং ভীষণ সিরিয়াস, ভীষণ ডেঞ্জারাস কাজ, ভীষণ রিস্কি। তারা বহু কুরিয়ার কী যে অসাধ্য কাজ করেছে না,
অথচ কেউ নাম জানতে পারেনি, তাদের পরিচয় জানতে পারেনি। তারা পরেও সারফেসে সেরকমভাবে আসেনি। হ্যাঁ, তারা একদম নিভৃতে কাজ করে গেছেন এবং তারা ছিল এক মস্ত সম্পদ। তারাই একমাত্র যোগাযোগটা ধরে রাখতে পেরেছিল। আর যেটা বলেছিস ঠিক, যে গোপন সংগঠন, এই গোপন সংগঠনের যোগাযোগ রাখা, কে কোথায় আছে জানা তো যাচ্ছে না। আর এইসব আজকের কমিউনিকেশনের যে সমস্ত এই ইনস্ট্রুমেন্টস অ্যাপারেটাস আছে সেসব ছিল না। আমরা প্রায়শই বিচ্ছিন্ন হয়ে পড়তাম পার্টি থেকে। গ্রামে যখন গিয়েছি, এবারে গ্রামেই থাকতে হবে, শহরে বেশি না, শহরে যাতায়াত করবে না। ঠিকই, শহরে যাতায়াত করলে ধরা পড়ার সম্ভাবনাটা বেশি ছিল, পুলিশ ওঁত পেতে থাকতো। শহরে যাবে না, গ্রামেই থাকবে। আচ্ছা, গ্রামে তো থাকবো, আমাদের পত্রপত্রিকা কী করে পাবো, পার্টির নির্দেশ কী করে জানবো? কোনোভাবেই। তখন মাঝে মধ্যে হয়তো একটা চিঠি এলো, কিংবা কখনো পার্টি পত্রিকা এলো, তাও অনেক সময় মিসিং হতো। কোনো সময় ওই কুরিয়ারও ধরা পড়ে যেত। তো এরকম একটা দুরূহ পরিস্থিতিতে শুধুমাত্র আত্মত্যাগের প্রেরণায় কাজগুলো চলেছে, আর কিছু বলার নেই। এছাড়া অন্য কিছু ছিল না আমাদের। মানে নিঃস্ব, সর্বস্ব, মানে কি বলে, হীন কোনো মানুষ একটা দুরূহ কাজ করবে যদি ভেবে থাকে, যার অনেক সাধন, মানে জিনিস দরকার, কিছুই নেই, কিন্তু তার জেদ আছে আমি করব, এইরকম মানুষ যদি করতে চায় করতে পারে, কিন্তু তার যেরকম ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। আমাদের যে ডিফিকাল্টিগুলো ছিল সেগুলো হচ্ছে, 1 নম্বর কুরিয়ার সার্ভিস না, আজকালকার কুরিয়ার সার্ভিস বলে অন্য ধারণা। আমাদের কুরিয়ার কমরেডরা, তারা প্রাণ বাজিয়ে রেখে ইয়েটা নিয়ে, অনেক সময় হতো কি, পুলিশ সন্দেহ করছে, হ্যাঁ, দেখে সার্চ করতে শুরু করে। পকেটে আমার ইয়ে রয়েছে, পকেটে কেন, আমরা যদি জাঙ্গিয়ার ভেতরেও রাখি তাও পুলিশ সার্চ করে বের করে। জঘন্য অবস্থা ছিল। পুলিশ পেয়ে গেল, ব্যাপার সঙ্গে সঙ্গে তো থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি চলত। আর এরকমও হয়েছে, অনেক সময় পুলিশ এসছে, তার আগে খেয়ে নিয়েছি, মুখ ফাঁক করে ওটা বার করে নেওয়ার সব, এবং না পেলে বেধড়ক প্রহার, নানা রকমভাবে। তো কমরেডরা, বিশেষ করে এই কুরিয়ার কমরেডরা, তাদের জান বাজি রেখে তারা দূর দূরান্তে যেখানে যেভাবে পৌঁছে দেওয়া দরকার ভীষণ রিস্ক নিয়ে পৌঁছে দিয়েছেন এবং কাজগুলো চালিয়ে যেতে সাহায্য করেছেন। তা নইলে কার চালানো সম্ভব ছিল না। এই আর কি। এখন যত দিন যাচ্ছে, মানে ফেমিনিস্ট আন্দোলন তো আরও বেশি শক্তিশালী হচ্ছে, আমার তো তাই মনে হয়। এবার যত শক্তিশালী হচ্ছে, আমাদের নানান ব্যক্তিকে এবং নানান ইনস্টিটিউশনকে নানান প্রশ্নের মুখে তারা ফেলছে। মানে সেই নারীদের আন্দোলন মানে অনেক অ্যাকাউন্টেবল এখন করছে। তো সেই তালিকাতে আমাদের নকশালপন্থী আন্দোলনও কিন্তু বাদ যায়নি। মানে সেখানে, মানে সেই আন্দোলনকে এখন বেশ শক্তিশালীভাবেই এটা প্রশ্ন করা হয় যে সেই আন্দোলনের নারীদের ভূমিকাটা কী ছিল, এবং সে মানে পার্টির শীর্ষ নেতৃত্বে যে নারীদেরকে খুব একটা দেখা যায়নি, সেইটার পেছনে কি সমাজের যে লুকিয়ে থাকা প্যাট্রিয়ার্কির যে মননটা, সেটা কি সেই সময়কার কমরেডদের ভেতরে খানিকটা আনস্পোকেন ভাবেই ছিল, নাকি সত্যিকারেরই একটা ল্যাক অফ স্কিল ছিল, যার ফলে আমরা আজকে তাদেরকে মানে শীর্ষ নেতৃত্বে সেইভাবে দেখতে পারি না, বা সেই সময় এখনো মানে নেই তারা, বা খুব ভালো প্রশ্ন, যথার্থ প্রশ্ন। এবং এর উত্তর প্রথমত বলবো যে হ্যাঁ, ওরা যে সমালোচনা করছে সেটা ঠিক। আমাদের ভেতরে সুপ্ত প্যাট্রিয়ার্কি ছিল, কিন্তু সেটা প্রধান ব্যাপার হয়ে ওঠেনি।
ছিল সুপ্ত, কিন্তু মানে যেটা সম্বন্ধে আমরা সচেতন ছিলাম না। এমন নয় যে সেটা থাকার জন্য আমরা মহিলাদের সংগঠনে বেশি করে অন্তর্ভুক্ত করতে পারিনি বা লিডারশিপে তুলতে পারিনি, এটা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু আচরণের ক্ষেত্রে বা কিছু তার প্রকাশ ঘটেছে। কিন্তু এইটা মানতেই হবে যে বুর্জোয়ারা যেমন অনেক আগে থেকে এই ব্যাপারটা ধরেছে, আমরা ধরেছি অনেক পরে। হ্যাঁ, মানে নারীদের যে একটা আলাদা আন্দোলন দরকার নারী হিসেবে, এটা তো মানে এই 80-র দশক অবধি এই উপলব্ধিই ছিল না। তখন থেকে ধীরে ধীরে ফেমিনিস্ট মুভমেন্ট, এবং ফেমিনিস্ট মুভমেন্টটা দেখা গেল কার্যত বুর্জোয়াদেরই নিয়ন্ত্রণে চলে এলো। ফেমিনিস্ট মুভমেন্ট আমরা ফেমিনিস্ট মুভমেন্ট বলি না। ফেমিনিজম একটা বুর্জোয়ারা যে চেহারা দিয়েছে, তাতে ফেমিনিজমটা একটা রিয়াকশনারি চেহারা নিয়েছে। আমরা বলি যে নারী আন্দোলন বা উইমেন্স মুভমেন্ট। তো সেই উইমেন্স মুভমেন্টের জায়গাটা আমাদের ধরতে হবে, হ্যাঁ আলাদা করে ধরতে হবে। নারীর সত্তাটা একটা আলাদা সত্তা, সেইটাকে তার যে সমস্যাগুলো, তার যে পীড়াগুলো সমাজে, সেগুলো তো আর কাউকে পোহাতে হয় না, ভোগ করতে হয় না, সেইটাকে উপলব্ধি করতে হবে এবং তার সেই নির্দিষ্ট ক্ষেত্রে সেই ইয়েগুলোর মোকাবিলা করতে হবে, মানে সমস্যাকে অতিক্রম করতে সাহায্য করতে হবে। তো এবং এটা বোঝাতে হবে এই বিশাল নারী শক্তি, মানে অর্ধেক আকাশ, তাদেরকে সঙ্গে না পেলে তো কিছু হবে না। আর তাদেরকে সঙ্গে পাওয়া মানে এটা শুধু 1 আর 1 2 হওয়া না, অনেক বেশি। তো তাদেরকে সঙ্গে পেতেই হবে। আর তাদেরকে সঙ্গে পেতে গেলে তাদের সঙ্গে মেশা, মর্যাদা দিয়ে, যথাযথ মর্যাদা দিয়ে, ভালোবাসা দিয়ে, এবং মানে তাদের সাথে একদম বন্ধু হতে হবে। আর তাদের যে সমস্যা, সেগুলো কিন্তু গল্পে গল্পে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। তাদের সঙ্গে একসাথেই ভাববো, আমরা বলবো তুইও ভাব, আমরাও ভাবি কী করা যায়। এর উত্তরগুলো আমাদেরও বের করতে হবে, কিন্তু লাগাতার এই প্রক্রিয়াটা চালাতে হবে এবং যতটা লার্জ স্কেলে সম্ভব। আমাদের তো সেই খুব ভালো প্রশ্ন যে হ্যাঁ সেই ইয়ে তো ছিলই আমাদের, যার জন্য এরকম কেউ কেউ বলে যে সেই সময় তো আমাদের কাজ ছিল কী বলে চা দিয়ে দেওয়া। হ্যাঁ, বিপ্লবীদের সেবাদাসী, এরকম করে কে যেন কবিতা লিখেছেন, আমরা তো ছিলাম বিপ্লবীদের সেবাদাসী। প্র্যাকটিক্যালি মানে তাই হতো। আমরা 4 জন বা 5 জন বা 6 জন বিপ্লবী এখানে বসে গল্প করছি, আমার বউ মাঝে মাঝে চা দিয়ে যাচ্ছে, আমরা সিগারেটের ধোঁয়ায় আর বিড়ির ধোঁয়ায় ঘর অন্ধকার করে দিচ্ছি, আর সারা রাত জেগে তাত্ত্বিক বিতর্ক, তাত্ত্বিক আলোচনা, চুলচেরা বিশ্লেষণ। ঠিক আছে, কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে যে আমরা নই, ওনাকে এখানে সসম্মানে বসিয়ে তাকে মানে তাকে ওর এর অংশীদার করে তোলা, পার্টনার করে তোলা। তাতে যদি একটু দেরি হয় হোক, সে সময় আমাদের দিতে হবে, মানে এটা আমাদের সোশ্যাল টাস্ক, তাহলে কিছু হবে না সোজা কথা। তো সেটা এখন হচ্ছে, এখন সেগুলো মানুষের আমাদের উপলব্ধিতে আসছে, এবং বিভিন্ন নারী আন্দোলন, বিভিন্ন ক্ষেত্রে নারী আন্দোলন হচ্ছেও কম বেশি, যদিও এখনও খুব দুর্বল। এখন বাম আন্দোলন নিয়ে কথাবার্তা বললে একটা খুব কমন পয়েন্ট উঠে আসে, যে হচ্ছে যে বামেরা এত সংগঠনে বিভক্ত হয়ে গেছে। সেইটা তো সেই নকশালপন্থী আন্দোলন বা সেই এমএল পার্টির মানে নানান ধারা থেকে তো অনেকগুলো শাখা বেরিয়ে এসছে, নানান ভাগে তারা ভাগ হয়েছে পার্টি। এবার সেইটা নিয়ে একটুখানি মানে ধারণা বা বলছি, বুঝতে পেরেছি। হ্যাঁ বলি, সেটা হচ্ছে যে এটা দেখা যাবে বামপন্থী আন্দোলনের পরাজয়ের পর আন্দোলন বিভক্ত হয় সমস্ত দেশে, সমস্ত কালে। বিভিন্ন মতামত মাথাচাড়া দেয়, বিভিন্ন গোষ্ঠী গড়ে ওঠে, তাদের মধ্যে
যেমন বিতর্ক হয়, তেমন আবার ঐক্যবদ্ধ কাজকর্মও হয়। অনেক সময় বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় শত্রুতাতেও পৌঁছে যায় কখনো কখনো কিছু কিছু গ্রুপের মধ্যে সম্পর্ক। তো এগুলো হয়, এগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আমরা সেই স্বাভাবিকতার মধ্যে বাস করছি। আজকে এখানে বামপন্থী বলতে যাদেরকে মানুষ এতকাল ধরে চিনেছে, তারা যে বামপন্থী নয় এটা তারা নিজেরাই খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছে। রইল যারা বামপন্থী, তাদের মধ্যেও একটা অংশ কোনো রকমের টিকে থাকার চেষ্টা করছে, এবং তা মানে টিকে থাকতে গেলে যেটুকু মানে বোধ বুদ্ধি লাগে তাদের সেগুলো নেই আমি মনে করি। ফলে একটা যেন খোঁড়া পায়ে তারা হাঁটতে হাঁটতে চলেছে। এই বাহিনী এটা বোঝার মতো। তার মধ্যে যারা সত্যিকার মানে এখনো যে একটা মানে একটা বৈশিষ্ট্য রেখে চলেছে, বিশিষ্টতা আছে যাদের, যারা খুব কংক্রিট করে বিপ্লবের কথা এখনো ভাবে এবং সেই অনুযায়ী নিজেদের পরিচালিত করতে চেষ্টা করছে, তারা সম্পদ, তারা খুব মানে ভালো কাজ করছে। কিছু কিছু গ্রুপ, তাদের মধ্যেও যে সমস্যা আছে প্রধানত আমি যেভাবে বুঝি, ব্রডলি স্পিকিং, সেটা হচ্ছে যে তত্ত্বের উপর গুরুত্ব দেবো না প্র্যাকটিসের উপর গুরুত্ব দেবো। আজকে কি অবস্থা, তত্ত্ব আমাদের নেই, বিপ্লবী তত্ত্ব গড়ে তুলতে হবে, এই ফ্যাক্ট, এই বাস্তবতাটাকে অনেকে বোঝেন না। আমরা যে ধরো চারুমন্দার একরকম তত্ত্ব দিয়েছিলেন, কিভাবে কাজ করব আমরা, কিভাবে এগিয়ে যাব, তার একটা আউটলাইন ছিল। আজকে কি আছে? আজকে যে বিপ্লবীরা মানে যুবছাত্ররা যে আসবে তাদেরকে আমরা কী বলবো? আমরা বলবো বিভিন্ন দেশের বিপ্লবের কথা, গল্প, আমাদের দেশের নকশালবাড়ির মানে উদ্যোগ প্রচেষ্টা, সেটা বলবো। কিন্তু এখন আমরা কি করব, কিভাবে চলবো, আমাদের ইয়েটা কি চলার, তার জন্য কি করতে হবে? যেমন লেনিনের জন্ম হচ্ছে 1970-এর 22 এপ্রিল, আর 1969-এর 22 এপ্রিলটা ছিল সেন্টেনারি, সেই জন্যই পার্টি গঠন হয়। তো 1970-এর 22 এপ্রিল লেনিনের জন্ম। তো সে ধরো 80-র মধ্যভাগে সে যুবক, সেই সময় থেকেই সে খুব চিন্তাশীল এবং অ্যাডভান্স মানুষ। তারপরে তার ওই যে পিরিয়ডটা রাশিয়াতে 80-90, এই পিরিয়ডটাতে এই আজকে আমাদের এখানে যা ঘটছে সেই ঘটনাগুলোই ওখানেও ঘটেছে। সেইখানে বড় বড় তাত্ত্বিক, প্লেখানভ, ওদিকে জার্মানির কাউৎস্কি, তারা রয়েছেন। তার মধ্যে একটা যুবক উঠে আসছে তীব্র লড়াই করতে করতে, সে কোথাও কোনো ছাড় দেয় না, সে প্রচণ্ড মানে তাত্ত্বিকভাবে ভীষণ শক্তিশালী। সে বুঝেছে যে তাত্ত্বিকভাবে না মোকাবিলা করতে পারলে প্র্যাকটিসেও আমরা পারবো না, কারণ পরে স্টালিন এতে খুব মূল্যবান কথা বলেছেন অনেক পরে, কর্ম ছাড়া তত্ত্ব খোঁড়া, আর তত্ত্ব ছাড়া কর্ম অন্ধকারে পথ, মানে অন্ধ, একটা খোঁড়া একটা অন্ধ, দুটো কিন্তু মিলতে হবে। কিন্তু আমি যদি চোখটা না থাকে, চোখটা না তৈরি করতে পারি, শুধু কাজ করে যাওয়া অন্ধের মতো, কিচ্ছু হবে না। তা আমাকে আগে তত্ত্বটা ঠিক করতে হবে। লেনিন সেটা বুঝেছিল, কিন্তু তত্ত্ব ঠিক করা মানে কী বলে, বিপ্লবী ছাত্র আন্দোলনের মধ্যে উনি ছিলেন না, তীব্রভাবে ছিলেন। তারপরে বিভিন্ন বিপ্লবী কাজকর্ম, বিপ্লবী যুবদের যে সমস্ত অর্গানাইজেশন, তার মধ্যে তুমুলভাবে ছিলেন। কিন্তু জানতেন যে তত্ত্বটা এর মধ্যে দিয়ে তাত্ত্বিক প্রস্তুতি চালিয়ে আগে তত্ত্বটা ঠিক করতে হবে। উনি যখন ওইগুলো করতে করতেই
ভীষণ তাত্ত্বিক বিরোধ এসে যাচ্ছে। অনেকে বলছেন তত্ত্ব হবে, আগে সংগঠন করো। এবং হ্যাঁ, সংগঠন করতে হবে, কিন্তু তত্ত্বটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ইকোনমিজম নিয়ে চলে আসছে, ট্রেড ইউনিয়নিজম নিয়ে চলে আসছে লড়াই। এইগুলো সমস্ত উনি একটার পর একটা সলভ করতে করতে যাচ্ছেন। সলভ তো একটা অমনি হয়ে যায় না, উনি এটা করে নিজের সিঁড়ি ডেমাচ্ছেন এবং ছড়াচ্ছেন, মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিভিন্ন গ্রুপের সঙ্গে। তাই নিয়ে আলোচনা হচ্ছে, বিরোধ বাড়ছে, যাই হোক এই প্রক্রিয়াটা চলেছে। আর আমাদের এখানে আমরা তত্ত্ব ছাড়াই কাজ করতে নেমে পড়ছি। কী করছি জানি না, কোথায় যাচ্ছি জানি না, এভাবে কিছু হয় না। তাই বলছি যে আজকের পরিস্থিতিটা খুব জটিল। সম্ভবত লেনিনও এতটা জটিল পরিস্থিতি ফেস করেননি। এই যে মানে আজকের পুঁজি এত বিপুল এবং এত তাদের ক্ষমতা, আর এত রকমের তাদের মানে ফেস, আর এত ইনস্ট্রুমেন্টস তাদের, সব ধরনের ইকোনমিক ইনস্ট্রুমেন্টস, অর্গানাইজেশন ইনস্ট্রুমেন্টস, এনজিও ফেনজিও সহ অসংখ্য। আজকে গরিবের কথা কে সবচেয়ে বেশি বলে? গরিব মানুষের জন্য কারা সবচেয়ে বেশি কাতর? দেখা যাবে এনজিওগুলো। হ্যাঁ, অথচ এনজিওগুলো মারাত্মক ব্যাপার। আজকে এই পরিস্থিতিতে কাজ করতেও হবে, মানুষের কাছে এইটা বোঝাতে হবে। সিম্পলি একটা তত্ত্ব তো আছেই যে ভাই, যে সিস্টেমটা চলছে এই সিস্টেমে শুধু শ্রমিক, কৃষক আর প্রান্তিক মানুষ, কি বলে দলিত এবং বনবাসী, এরাই কেবলমাত্র হচ্ছে না, আমরা মধ্যবিত্তরাও হচ্ছি শোষিত। আমার তো একটা অধিকার আছে, আমার তো যে আমি একটা পড়াশোনা করে একটা চাকরি পাবো, একটা সুস্থ জীবন পাবো, পাচ্ছি না কেন? এর মূলটা কোথায় আছে? যদি মূলটা আমরা দেখাতে পারি যে মূলটা আছে এই শোষণ ভিত্তির ব্যবস্থার মধ্যে। এই যে ব্যবস্থা শ্রমিক, কৃষক এদের শোষণ করছে, সেই ব্যবস্থাটা না থাকলে কিন্তু আমরা এই যেগুলো পাওয়ার কথা সেগুলো পেতাম। এবং এটা আছে বলেই সেখান থেকে শক্তি সংগ্রহ করেছে, আমাদেরকেও দমন পীড়ন করতে পারে বা ভুল পথে নিয়ে যেতে পারে। যে পথে গেলে তাদের অসুবিধা আছে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারে, যেটা আজকে দেখছি। তো কাজেই তাইলে কি করব, সেটা মানে বিপ্লবী গোষ্ঠীগুলোর এই তত্ত্বটাকে তৈরি করতে হবে। আমাদের দেশে যেমন তত্ত্ব তৈরি করতে হবে এই মাল্টিন্যাশনালগুলোর, বিশেষ করে শ্রমিক শ্রেণীর উপর যে আঘাত নেমে এসেছে, শ্রমিককে ডিসইন্টিগ্রেট করে ফেলেছে, ছিন্ন বিচ্ছিন্ন। আগে যেমন হাজারে হাজারে শ্রমিক এক একটা কারখানায় কাজ করত, এখন ছিন্ন ভিন্ন করে ফেলেছে। এখন আইটি সেক্টর এসে গেছে, আইটি সেক্টর শুধু না, এখন এআই চলে এসছে। ফলে এগুলোকে কি করে মোকাবিলা করতে হবে, এইগুলো কিন্তু ভাবার আছে। এই ভাবার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে একটা লাভও হয়েছে, যেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, এবং আন্তর্জাতিক যে পার্টিগুলো আছে, বাইরের দেশের পার্টিগুলো, তাদের মধ্যে কয়েকটি পার্টি ভীষণ অ্যাডভান্স, বিশেষ করে জার্মানির পার্টি, ইতালির পার্টিগুলো খুব অ্যাডভান্স, তুরস্কের পার্টিও, ইরানের পার্টিও, অনেক পার্টি আছে বেশ অ্যাডভান্স। তাদের সঙ্গে যোগাযোগ রাখো, তারা কী ভাবছে, তারা কীরকমভাবে এর মোকাবিলা করছে। বিশেষ করে পশ্চিম ইউরোপের দলগুলো, যা আমেরিকার দল, তারা কীভাবে ভাবছে, তারা এই সমস্যাটা আগে পড়েছে। আমেরিকার অবস্থা ভালো না তো, খুব খারাপ, অনেক আগে পড়েছে তারা এই সমস্যা, যার জন্য আজকে দলে দলে কমিউনিস্ট মিছিল বেরোচ্ছে না, হাজারে হাজারে বিশাল মিছিল বেরোচ্ছে গোটা ইউরোপ জুড়ে, আমেরিকাতেও। তো এই যারা মানে তাদের জীবন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, মার খেয়ে যারা অনেক এগিয়ে গেছে, তাদের সাথে যোগাযোগ রাখো,
তাদের অভিজ্ঞতা শেয়ার করো এবং আমাদের দেশের ক্ষেত্রে তাকে প্রয়োগ করো কীভাবে আমাদের দেশে আমরা এ করতে পারি। তো সত্যিকারে আজকে তাত্ত্বিক যে উদ্যোগ সেটাও হতে হবে আন্তর্জাতিক উদ্যোগ আমার মতে, সেটা কোনো ফ্র্যাকশনালি চলবে না, কেননা বুর্জোয়ারা আন্তর্জাতিকভাবে সংগঠিত এবং ওরাও একটা আন্তর্জাতিক ইয়ে নিয়ে চলে। WTO সেটা ছকে দেয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার দুই হাত, একটা হচ্ছে IMF আর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এদের মাধ্যমে তারা সারা দুনিয়াটাকে শাসন করছে। আমাদের তো কোনো ইয়ে নেই, WTOর মতো কোনো একক সংস্থা নেই, কিন্তু করতে হবে। আমি এটা ব্যক্তিগত অভিমত বলছি, আমি একটা আন্তর্জাতিক কেন্দ্র দরকার কমিউনিস্ট বিপ্লবীদের। আমাদের 1943 সালে কমিনটারকে ভেঙে দেওয়া হলো, 1956 সালে কমিনফর্ম যেটা ছিল সেটাকেও এ করে দেওয়া হলো, এগুলো ভুল হয়েছে। মোট কথা অতীতের ভুল নিয়ে খালি বসে থাকলে হবে না, আজকে কি করতে হবে, আজকে আমাদেরকে একটা আন্তর্জাতিক কেন্দ্র বানাতে হবে। কিন্তু কেন্দ্র বানিয়ে বসে থাকবো, তারপরে তারা যতদিন না কিছু এটা আমাদের কাছে হাতে এনে দেয়, এইটা খাও, এরকম তো করলে চলবে না। তারা তাদের কাজ যেমন করবে, তাদের কাজের মধ্যে শুধু তত্ত্ব কমিউনিস্টদের তত্ত্ব তৈরি করা মানে কাজের মধ্যে দিয়ে এগোতে। ঘরে বসে কোনো কমিউনিস্ট তত্ত্ব তৈরি হয় না। মার্কসও ঘরে বসে তাকে করেননি, লেনিনকেও করেনি। তো তত্ত্ব তৈরি করার কাজ যার যেখানে যেমন সামর্থ্য তারা করুক, আমরাও আমাদের ক্ষেত্রে যেটুকু তাত্ত্বিক ইয়ে লাগে সেগুলো আমরা করব আর কাজগুলো করব। আমাদের আপাতত কাজ হচ্ছে বড় ইয়ের কাছে, মাসের কাছে, স্টুডেন্ট মাসের কাছে, ইয়ুথ মাসের কাছে পৌঁছে যাওয়া, আলোচনা করা, শুধু আলোচনা করা, ওদের খিস্তি খাওয়া আমাদের এটা বড় কাজ। হ্যাঁ ভাই, খিস্তি কর, আমরা অনেক ভুল করেছি, অনেক গালাগাল খাওয়ার মতো কাজ করেছি, দে তোরা, কিন্তু তারপরে আমাদের কথাটা শোন। তো নিজেদের বোঝাপড়া বাড়াতে হবে, মার্ক্সবাদের চর্চাটা বাড়াতে হবে, মার্ক্সবাদের নামে উল্টো পাল্টা যেসব চলছে সেগুলোকে বুঝে নিতে হবে। এই তো এই আজকের কাজগুলো আমার মনে হয়।